শিক্ষক কর্মচারীরা খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করছেন যে ওনাদের যে উৎসব ভাতা, সেই উৎসব ভাতাটা কি আগের পর্যায়েই থাকবে নাকি তারা বর্ধিত আকারে সে উৎসব ভাতা পাবে। সেই বিষয়টি নিয়ে বহু শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের শিক্ষক ভাই বোনেরা আমাদের কাছে জানতে চেয়েছেন। আমরা আসলে এটা দীর্ঘদিন যাবত এই কাজটি করে আসছি। গত 23 জুন আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষা সচিবের সাথে আমাদের নেতৃবৃন্দের একটি আনুষ্ঠানিক আলোচনা হয়। সেই আনুষ্ঠানিক আলোচনা আমরা জোরালোভাবে উত্থাপন করি যে 2004-এ বেসরকারি শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা দেওয়া হয়, শিক্ষকদের 25% এবং কর্মচারীদের 50%। এটা আমাদের নেত্রী তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দিয়েছেন এবং সেটা দেওয়ার পিছনে আমাদের শিক্ষক কর্মচারী ঐক্যজোট মানে আমার নেতৃত্বে যে সংগঠনটি, আমাদের সংগঠনের ব্যানারে তৎকালীন শিক্ষামন্ত্রী ডক্টর ওসমান ফারুক সাহেব, শিক্ষা প্রতিমন্ত্রী মিলন সাহেব এবং আপনার আব্দুল সালাম পিন্টু সাহেব, তাদের সক্রিয় সহযোগিতায় আমরা সেই উৎসব ভাতাটি পেয়েছিলাম এবং সেই জন্য কোনো আন্দোলন সংগ্রাম কিছুই করতে হয়নি। পরবর্তীতে আপনার এই উৎসব ভাতা বিগত 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তারা এটা একটি টাকাও বর্ধিত করতে পারেনি এবং আওয়ামী লীগের যে অংশটি দাবি করেন যারা যে আমরা আওয়ামী লীগের দোসর ছিলাম বা আওয়ামী লীগের শিক্ষক সংগঠন হিসেবে যারা দাবি করেন, সেই শিক্ষক সংগঠনটি একটি টাকাও আপনাদেরকে আদায় করে দিতে পারেনি এবং সেই সংগঠনটি একসময় আমি শ্রদ্ধার সাথে নাম উচ্চারণ করতে চাই আমাদের অধ্যক্ষ কামরুজ্জামান সাহেব। উনি যতদিন এই সংগঠনটির দায়িত্বে ছিলেন ততদিন সংগঠনটির একটি ভাবমূর্তি ছিল সারা দেশে। উনি চলে যাওয়ার পরে সেই ধরনের নেতৃত্ব কিন্তু এই সংগঠনে আসেনি এবং উনি যখন আপনার নেতৃত্বে ছিল ওনার ভিতরে শিক্ষকদের এই দাবি দেওয়া নিয়ে উনি জোরালো বক্তব্য রাখতেন। আন্দোলন সংগ্রামে আমরা একসাথে অংশগ্রহণ করতাম, কিন্তু সেটা বিগত 17 বছরে আপনার ছিল না এবং আওয়ামী লীগ সরকারের পরে আপনার বিএনপি সরকার যখন 2001 থেকে 2006 পর্যন্ত ছিল তখনও কিন্তু দেখেন আমরা আন্দোলন করেছি, শিক্ষক কর্মচারী ঐক্যজোট আন্দোলন করেছে, বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তখন কিন্তু এই সংগঠনটির কোনো কর্মসূচি ছিল না, একবারে নাই বললেই চলে। তৎকালীন সময়ে আমরাই কাজ করেছি, আমরা আন্দোলন করেছি একদিকে, আবার আরেক দিকে আলোচনার টেবিলে বসে সরকারের কাছ থেকে অনেকগুলি দাবি আমরা আদায় করতে সক্ষম হয়েছি। এর মধ্যে আমাদের যে দাবিটি আপনার শিক্ষকদের প্রত্যাশিত দাবি ছিল অবসর সুবিধা, সেই অবসর সুবিধাটি আমরা আপনার আমাদের তখনকার প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমরা আদায় করেছি অবসর সুবিধা। যে এই অবসর সুবিধা এখন কিন্তু আবার বাক্সবন্দী হয়ে গিয়েছে, এখন আর আপনারা পাচ্ছেন না, কারণ কোনো কমিটি নেই, কোনো ফান্ড নেই, ফান্ডের অর্থ নাকি আপনার তসরুপ হয়ে গিয়েছে, গায়েব হয়ে গিয়েছে ফান্ডের অর্থ। তারপরে আপনার এখানে দেখা যায় হজের সময়ও টাকা দিতে পারেনি, একজন শিক্ষক অসুস্থ, সে হাসপাতালে মৃত্যুর মুখে চলে যাচ্ছে, কিন্তু তাকেও এই অবসর সুবিধা বোর্ড থেকে কোনো টাকা দেওয়া যাচ্ছে না। কল্যাণ ট্রাস্টেরও এখন বর্তমানে একই অবস্থা। তো সেটা কিন্তু আমরা করেছিলাম এই অবসর সুবিধা বোর্ড, সেই জন্য কিন্তু আপনাদের একদিনের জন্য টাকা দিতে হয়নি, মানে কোনো আন্দোলন রাখতে হয়নি। এখানে প্রসঙ্গত উল্লেখপূর্বক আমি এটা উল্লেখ করতে চাই যে আমাদের তরুণ শিক্ষক ভাইয়েরা যারা শিক্ষকতার পেশায় এসেছেন তারা অতীতের ইতিহাস হয়তো আপনারা জানেন না। আপনাদের না জানার কারণে অনেকে বিভিন্ন রকমের মন্তব্য আপনারা করতেই পারেন, সেটা মানে আমাদের কিছু আসে যায় না। আমরা শিক্ষকদের কল্যাণে কাজ করি, এই পর্যন্ত যত কিছু হয়েছে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বদলতে হয়েছে। এর আগে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এটা হয়েছিল শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে এবং যেটা একসময় আমাদের যে সভাপতি ছিল আমাদের শিক্ষক সমিতির শেখ আমানুল্লাহ, উনি ছিলেন শিক্ষক সমিতি ফেডারেশনের চেয়ারম্যান এবং প্রফেসর কাজী ফারুক আহমেদ উনি ছিলেন মহাসচিব, তখনও আমি যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলাম। সুতরাং যা কিছু অর্জন আমাদের ব্যানার থেকে বিভিন্ন নামে হয়েছে। আজকে এই এপ্রিল মাসের যে বেতনের জন্য আপনারা বলেছেন, অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন এপ্রিল মাসের বেতন এখনো আসেনি। এপ্রিল মাসের বেতন ইতিমধ্যে আপনি পৌঁছে দিয়েছে বিভিন্ন ব্যাংকগুলিতে, যারা যে ব্যাংকে আছেন সেই মানে যেই ব্যাংকে আপনাদের টাকা আপনাদের যে
অ্যাকাউন্ট আছে, সেখানে ইএফটির মাধ্যমে টাকা অলরেডি পৌঁছে গিয়েছে। আপনারা আজকের ভিতরে হয়তো অনেকে পেয়ে যাবেন, আগামীকাল হয়তো অনেকে পেয়ে যাবেন। আমাদের মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন সাহেব, আমি যেহেতু এখন একটা রাজনৈতিক দলের যেহেতু আমি একটি পদে আছি, সাংগঠনিক সম্পাদক পদে, সেই জন্য পুরো সময় আমি দিতে না পারলেও আমাদের মহাসচিব জাকির হোসেন সাহেব উনি সার্বক্ষণিক মন্ত্রণালয় এবং ডিজি অফিসে আপনাদের এই প্রাপ্তির জন্য দৌড়াদৌড়ি করছেন। আজকেও উনি এইমাত্র মন্ত্রণালয় থেকে এসেছেন যাতে আপনাদের উৎসব ভাতাটি আপনারা এই ঈদে পেতে পারেন, সেই জন্য ওনাকে পাঠানো হয়েছে এবং উনি গিয়ে আপনার সচিব মহোদয়কে রিকোয়েস্ট করে এসেছেন। গতকালও উনি আপনার আমাদের যে শিক্ষা উপদেষ্টার সাথে উনি দেখা করে বলে এসেছেন যে যদি আমাদের শিক্ষকরা পায়, এখানে একটা কথা আসছে যে উৎসব ভাতা পাবেন, কিন্তু এটা বর্ধিত আকারে একটু পাবেন, আবারও আংশিক, কারণ আমরা 25% আমরা দিয়েছিলাম, এখন সেটা 50 হবে। 50 হলে আমাদের দাবি ছিল 100, কিন্তু এটা তো আপনাদেরকে বুঝতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার একটা রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে, তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে অনেকটাই সেটা সম্ভব হয় না। তাই সেটা তবুও তাদের সদিচ্ছা আছে এবং তারা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন আমাদেরকে পূর্ণাঙ্গ দেওয়ার জন্য, কিন্তু পূর্ণাঙ্গ উৎসব ভাতাটি হয়তো আগামী বাজেটে আসবেন। সেটা আমরা বলেছি মাননীয় শিক্ষা সচিব সাহেবকে যে আগামী মানে ঈদে যদি হয়, সেটা তো আপনারা ওনাদের একটা নির্বাচিত সরকার এসেও দিতে পারে, সেটা তো আপনাদের ক্রেডিট হবে না। সুতরাং আপনাদের ক্রেডিট নিতে হলে আপনারা এখনই সেটা দেওয়ার প্রয়োজন। আমরাও মনে রাখবো, যেমন আমরা গর্ব করে বলি 2004 সনে বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, আমরা বলতে পারবো যে ডক্টর ইউনূস সাহেবের সরকার আমাদেরকে বাকি 100% দিয়েছেন। বিভিন্নভাবে আমরা তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেছি, তারপরে ওনারা বলেছেন যে অর্থ থাকার পরেও আমরা অর্থ সংকুলন হলে সেটা দিব, না হলে আপনাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা কিছুটা হলো চেষ্টা করছি, এবং সেটা 25% দেওয়ার ব্যাপারে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং অলরেডি এটা একেবারেই চূড়ান্ত। সেই 25% হয়তো বেসরকারি শিক্ষকরা পেয়ে যাবেন। এখন প্রশ্ন হলো কর্মচারী ভাই বোনদের কি হবে। কর্মচারীদেরকে যেখানে আমি 2004 সনে 50% দিয়েছি, এই জন্য শিক্ষকদের কাছ থেকে অনেক কথা শুনতে হয়েছে। শিক্ষকরা বলেছেন যে কর্মচারীদের 50 দিয়ে আমাদের 25 কেন। এটা একটা টেকনিক ছিল, আমাদের কৌশল ছিল, এবং টাকাও ছিল না। সেটা এই টাকাটা না থাকার কারণে যে আমরা যদি কর্মচারী ভাইদেরকে 50 দিই, তাদের সংখ্যায় যেহেতু কম, স্কেলটাও তাদের কম, সুতরাং আমাদের একটা সুবিধা হবে, পরবর্তীতে আমরা 50 দাবি করতে পারব। এখন ওনাদেরকে জন্য আমরা 100 দাবি করছি। এই স্কেলটা একটা সমস্যা হলো যে এটা 75-এর জন্য আমাদের শিক্ষা সচিব সাহেব চেষ্টা করেছেন, ডিজি মহোদয় চেষ্টা করেছেন, ডাইরেক্টর যে সোহেল সাহেব উনি দিনরাত পরিশ্রম করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, চেষ্টা করেছেন, সেটা আমরা জানি আমাদেরকে সাথে নিয়ে, এবং প্রতিটি চেষ্টার সময় আমাদের জাকির সাহেবকে তারা সাথে রেখেছেন। জাকির সাহেব এখন কিছুক্ষণ আগে এখানে এসে বললেন যে এই টাকাটি আপনার এই 75%-এর এই টাকাটি নিয়ে একটু সমস্যা যদিও আছে, কিন্তু উপদেষ্টা মহোদয় এখন প্রচেষ্টা চালাচ্ছেন যাতে এই কর্মচারীরা এই ঈদে যাতে এই 75% টাকাটা পায়। তা আমরা প্রত্যাশা করছি এটা ইনশাল্লাহ পাবো। এখানে একটি বিষয় যেই জন্য হয়েছে সেটাও আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, সেটা হলো আমাদের যে কারিগরি শিক্ষা অধিদপ্তর, আমাদের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আগে কারিগরি আমাদের শিক্ষক কর্মচারী ভাই বোনেরা বেতন ভাতা পেতেন, এই সরকারি অংশ পেতেন, উৎসব ভাতা পেতেন, সকল সুবিধা পেতেন। কিন্তু এখন কিন্তু মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর আলাদা, কারিগরি শিক্ষা অধিদপ্তর আলাদা, এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ভাই বোনদের টাকাটা কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আপনার রিকুইজিশন পাঠায় মন্ত্রণালয়ে। কিন্তু বড়ই দুঃখের বিষয়, একটা গ্যাপ হয়ে গিয়েছে, সেটা হলো কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে যে রিকুইজিশনটা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানোর প্রয়োজন ছিল সেটা তারা যথাসময়ে পাঠাতে পারেনি, যার জন্য আমাদের শিক্ষকদের উৎসব ভাতা যে চিঠিটা প্রজ্ঞাপনটা আমাদের এতদিন হয়ে যেত, এই কারিগরি শিক্ষা অধিদপ্তরের এই রিকুইজিশনের কারণে আমরা সেটি পাইনি, এবং আমাদের এই কর্মচারী ভাইদের যে বিষয়টা সেটা আমার মনে হয় এই কারণে বিলম্বিত হতে পারে, যদিও আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের কিছু ভাইয়েরা ফেসবুকে হয়তো বিভিন্নভাবে বলছেন যে আমরা সরকারের দালালি করি, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ দালাল আপনাদের তো দালালই আমি, কারণ দালালির জন্য যে আমরা বার্গেনিং এজেন্ট, শিক্ষকদের কল্যাণে আমরা কাজ করি, সেই জন্য সরকারের কাছে যেহেতু আমরা আপনাদের
বার্গেনিং এজেন্ট হয়ে কাজ করি। আপনারা যদি আমাকে রিপ্রেজেন্টেটিভ বলেন তাহলে হয়তো একটু ভালো লাগবে, আর যদি বলেন যে বার্গেনিং এজেন্ট সেটাও ভালো লাগবে, আর যদি ওই যে লবিস্ট মনে করেন সেটাও ভালো লাগবে শুনতে। দালাল শুনতে অনেকের কাছে খারাপ লাগতে পারে, এটা বাংলা শব্দ, কিন্তু আমার কাছে খারাপ লাগে না, কারণ এটা যারা বাংলা বুঝে, যারা ইংরেজিও বুঝে তারা বুঝবে যে দালাল, বার্গেনিং এজেন্ট, রিপ্রেজেন্টেটিভ এবং আপনার যে লবিস্ট একই বিষয়, একই ব্যক্তি যেই কাজটা যেভাবে করে, এটা আমাদের প্রেজেন্টেশনের ব্যাপার, এটাকে আমরা কি বলে ডাকবো। তো যাই হোক, আপনারা কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছে, একজন শিক্ষককে এখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এই গ্রেপ্তারের পিছনে অনেকে মনে করেন যে এটা বুঝে আমার হাত থাকতে পারে। আমি তো সেখানে উপস্থিত ছিলাম না, আমি সাংগঠনিক কাজে ব্যস্ত, একটি রাজনৈতিক দলের বড় দলে সার্বক্ষণিক আমি ব্যস্ত থাকি। এখন উনি একটা মার্ডার কেসের আসামি, উনি মার্ডার চারটে মার্ডার কেসের আসামি। এই ছাত্র জনতাকে যে মার্ডার করা হয়েছিল যাত্রাবাড়ি থানায়, আপনারা জানেন যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা হয়েছে যাত্রাবাড়ি থানায়, এবং যাত্রাবাড়ি থানার একেবারে পাশে লাগানো হলো সবুজ বিদ্যাপীঠ স্কুল, উনি যে স্কুলের হেডমাস্টার ছিলেন। এবং উনি সেখানে প্রতাপের সাথে, ওনার বাড়ি হলো গোপালগঞ্জ, খুবই প্রতাপের সাথে উনি যখন আওয়ামী লীগ ছিল তার ক্ষমতা সে খাটিয়েছে, বিএনপি করে এমন শিক্ষকদেরকে গলা ধাক্কা দিয়ে বাই করে দিয়েছে। এবং আপনারা শুনে আশ্চর্যিত হবেন, আমি সেই বিষয়টা আনতে চাচ্ছিলাম না, যে উনি আমাকে যখন জেলখানায় থানায় গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়, যে আমি বাসে আগুন দিয়েছিলাম কাঠের পুলে, গ্লোরি পরিবহনের গাড়িতে, এই কথা বলে পুলিশ যখন আমাকে কলেজের প্রিন্সিপালের চেয়ার থেকে উঠাই নিয়ে যায়, যখন নিয়ে আমাকে ওসি সাহেব তার প্রথমে রুমে বসায়, পরবর্তীতে সে আওয়ামী লীগের লোকদের থ্রেট খেয়ে আমাকে সে ওসি তদন্তের রুমে পাঠায়। ওসি তদন্তের রুমেও ওসি সাহেব আমাকে বসার একটু ব্যবস্থা করেন, যেহেতু আমি একটা প্রিন্সিপাল। তখন এই শেখ কাউসার আলী গিয়ে আমাকে সেখান থেকে নেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাদেরকে বলছেন, ওনাকে চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। আপনারা কি জানেন এই দিনের ঘটনা? এই ঘটনাগুলি তো জানেন না, না জেনে অনেকে বলেন। আর এই ব্যক্তির নামও আমি বলতে চাইনি, কারণ বাংলাদেশের শিক্ষক কর্মচারী ঐক্য জোটই একমাত্র সংগঠন যারা অতীতে আপনাদেরকে অনেক কিছু দিয়েছেন, আপনাদের বিভিন্ন দাবি দেওয়াগুলি আপনাদের এই প্ল্যাটফর্ম থেকে আদায় হয়েছে। সামনেও এই প্ল্যাটফর্মের বিকল্প নাই, কারণ নেতৃত্বে আসতে হলে যে কোয়ালিটি দরকার, সেই কোয়ালিটি থাকতে হবে। আজকে আপনার একজনকে নেতা আপনারা বানালেন, সেই ব্যক্তিটিকে যদি আপনার শিক্ষা অধিদপ্তর চিনে না বা তাকে কোনো মূল্যায়ন না করে, এবং শিক্ষা মন্ত্রণালয় যদি মূল্যায়ন না করে, আপনি যখন আন্দোলন সংগ্রাম করবেন শিক্ষকদের, তখন আপনাকে প্রধানমন্ত্রী ডাকবে, শিক্ষামন্ত্রী বারবার ডাকবে, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অন্যরা আপনার পিছনে ঘুরবে আন্দোলনকে থামানোর জন্য। কিন্তু আপনার আন্দোলন করেছেন গলায় শেখ হাসিনার ছবি লাগিয়ে, শেখ মুজিবের ছবি লাগিয়ে কয়েকদিন করেছেন, কিন্তু তারপরে কি হয়েছিল? সেখান থেকে আপনাকে শিক্ষামন্ত্রী দীপুমণি আপনাদেরকে ডেকে নিয়ে, নফল ডেকে নিয়ে আপনার নেতাকে বসতে দেয়নি। এটা কোনো নেতৃত্বের কোয়ালিটি হলো? আপনি তো যাবেনই ওই রকমের শর্ত দিয়ে, যে আমাকে সেখানে কথা বলার সুযোগ দিতে হবে, এবং আমি যা বলি সেগুলি মানে আপনাদেরকে মানতে হবে, না হলে তো আমি আপনার এই ডাকে যাব না। আমাকে 2006-এ যখন আপনাদের 100% বেতন ভাতা করি, তখন আমি অবসর সুবিধা বোর্ডের সদস্য হয়েছি। আমাকে বারবার তৎকালীন সরকারের পক্ষ থেকে আমাকে চাপ দেওয়া হয়েছে, আপনি আসেন কথা বলেন, কিন্তু আমি বলেছি যে না, শিক্ষকদের দাবির বিষয়ে একেবারে আপনারা প্রজ্ঞাপন যদি জারি করেন, তাহলে শুধু আমি আপনাদের সাথে বসতে পারি। হারিস চৌধুরী সাহেবের কামরায় নিয়ে যাওয়া হলো আমাকে একদিন। আমাকে বললো যে আপনি শুধু দেখা করেন। আমাকে নিয়ে গিয়ে বলেছিল যে আমরা অন্যান্য নেতারা বলছেন 5%ও লাগবে না, আপনারা শুধু আমাদেরকে ডেকে একটু চা খাওয়ার ব্যবস্থা করেন। আমাকে বললেন যে আমরা তো তাদেরকে নিয়ে আন্দোলন বন্ধ করতে পারি। আমি বলেছিলাম, আমার সাথে তখন ডক্টর ওসমান ফারুক সাহেব সাথে ছিল, আমি বলেছি আপনি তাদেরকে নিয়ে করেন, আমি প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত রাজি না। তখন সেখান থেকে উঠে আসছি। শিক্ষামন্ত্রী ওসমান ফারুক সাহেব আমাকে ধন্যবাদ দিয়েছিলেন। উনি বলেছিলেন, তুমি তোমার অবস্থানে ঠিক থাকো, তুমি শিক্ষকদের পক্ষে কাজ করছো, সুতরাং আমরা তোমাকে যদি কিছু না দিয়ে তোমাকে বলি আন্দোলন প্রত্যাহার করতে, সেটা আমাদের বোকামি হবে। উনি হারিস চৌধুরী সাহেবকে বলেছিলেন, হারিস চৌধুরী সাহেব সেলিম ভূঁইয়া সাহেবকে ভয় দেখিয়ে আপনার দলের ক্ষতি করবেন, উনি যদি আন্দোলন থেকে সরে যায় তাহলে আপনাদের কি লাভ হবে, বরঞ্চ ওনার সংগঠনটি ভেঙে যাবে, আরেকজন নেতৃত্ব নিয়ে নেবে, এটা করা উচিত হয়নি। এগুলি হলো আপনাদের বুঝতে হবে। সাধারণ শিক্ষকরা অনেকে
ফেসবুক চালান, না বুঝে অনেক সময় অনেক ধরনের কমেন্ট করে বসেন, অমুকের মতো অমুকের দালাল। এগুলি চিন্তা করতে হবে আপনাদের। এই কাউসার আলীর নাম ছিল কাউসার আলী শেখ। যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন তার নামের আগে শেখ নিয়ে আসলো। আপনি তার দেখেন, SSC সার্টিফিকেট দেখেন, কাউসার আলী শেখ। এখন শেখ কাউসার আলী মানে কি, যে আপনি তার নামের প্রথমেই যাতে একটা ধমক খান, একটা হোঁচট খান, যাই বাবা রে বাবা, এর নামটা কি শেখ নাম। তো এই শেখ নাম দিয়ে সে আসলো। সে 2টা এমপিও ড্র করে। একটা এমপিও ছিল এই সবুজ বিদ্যাপীঠের এমপিও, আরেকটা এমপি হলো তার দাপা স্কুলের এমপিও। এই দাপা স্কুলের এমপিও সে ড্র করছে দীর্ঘদিন। এই জন্য তার বিরুদ্ধে আপনার এই যে আর্থিক অনিয়মের কারণে, সরকারি টাকা আত্মসাতের কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তার বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছেন আপনার ডিআই এর। আপনারা বলেন সে আন্দোলন করার কারণে, কেউ কেউ বলেন, আপনারা না বুঝে সেটা বলছেন। সংগঠন সম্বন্ধে আপনাদের ধারণা যে সে আন্দোলনের কারণে তৎকালীন সরকার তাকে আপনার তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। নো, সে আসলে একটা দুর্নীতিবাজ, এবং দুর্নীতিবাজ হওয়ার কারণেই তাকে সেখান থেকে গ্রেপ্তার করা। মানে যারা আওয়ামী লীগ, তার যে চেয়ারম্যান ছিল সেও আওয়ামী লীগের নেতা, সে আওয়ামী লীগ, তারও আওয়ামী লীগ, এবং তার এলাকাও কিন্তু যে চেয়ারম্যান, তার এলাকাও কিন্তু সেই গোপালগঞ্জে। সুতরাং তারা সেখানে তাদের ভিতরে বনিবানা না হয়, দেন দরবার ঠিক মতো ভাগাভাগি ঠিক মতো না হয়, একজন আরেকজনকে সেখান থেকে বাদ দিয়েছেন। এখানে আপনাদের আন্দোলনের কিছু না। বাংলাদেশে 25% লোকও, আমাদের যে সংগঠন, সেই সংগঠনের 25% লোকও তাদের নেই। আজকে আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে আসিনি, আজকে শিক্ষকদের পাওনা নিয়ে কথা বলার জন্য এসেছিলাম। তবু প্রসঙ্গক্রমে 2-1টি কথা বলতে হয়েছে, কারণ আপনাদের বিভিন্ন রকমের স্ট্যাটাস যখন আসে, ফেসবুকে মন্তব্য যখন আসে, তখন মনে করি যে আপনারা আসলে কতটুকু লেখাপড়া শিখে শিক্ষকতার পেশায় এসেছেন, এবং শিক্ষকতার পেশায় আসার পরে আপনার মানে স্ট্যাটাস বা আপনার মন্তব্যটা কী হওয়া উচিত, সেটা আপনাকে প্রথমে জানা উচিত। এবং শিক্ষক নেতৃত্ব দিতে হলে শিক্ষকদের যে কোয়ালিটি, সেটা যদি না থাকে, তাহলে শিক্ষক নেতৃত্ব দিয়ে আপনার কোনো লাভ হবে না। আবার কলেজই না, স্কুলের এখন পর্যন্ত এমপিও আপনি নামের আগে লাগাবেন অধ্যক্ষ। এটা কি? আপনি তো প্রথমেই একজন প্রতারক। আপনি যেমন, আমি নামের আগে লিখি অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুঁইয়া, আমি প্রিন্সিপালের স্যালারি পেয়েছি, এমপিওতে আমার প্রিন্সিপাল লেখা। আর সে হলো স্কুল শাখা একজন হেডমাস্টার, এখন পর্যন্ত কলেজ হয়নি, নামের লাগে লাগাইতেছেন অধ্যক্ষ। তাহলে আপনি যে প্রতারণা করছেন কার সাথে? সাধারণ শিক্ষকরা তো বুঝে না যে আপনি কি। সুতরাং আপনারা আপনাদের নিজের স্বার্থ সম্বন্ধে চিন্তা করুন শিক্ষক ভাইরা। আপনাদের কারে দিয়ে কে আপনাদের এই পর্যন্ত আপনাদের দাবি দেওয়া পূরণ হয়েছে? আমরা আপনাদেরকে 2013-তে আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু বিশাল আন্দোলন করেছি এই প্রেস ক্লাবে 5 দিন ব্যাপী, এবং যেদিন আমরা আন্দোলনে নেমেছি তার আগের দিন রাতে এই SK সাদেক সাহেব আপনাদেরকে কিন্তু 5 গুণ, যে বাড়ি ভাড়া বলছে 5 গুণ বাড়িয়ে দিয়েছি, 500 টাকা করেছিল, চিকিৎসা ভাতা বাড়িয়ে দিয়েছিল। কেন? সেই আন্দোলনের ফলে, অন্য কোনো কারণে নয়। আপনাদেরকে 94 শিক্ষক আন্দোলনে আপনার একটি ইনক্রিমেন্ট দেওয়া হয়েছিল। আপনার 94 শিক্ষক আন্দোলনে আপনাদেরকে চিকিৎসা ভাতা বাড়ানো দেওয়া হয়েছিল। সুতরাং অতীতের যত কিছু এই পর্যন্ত আপনাদের শিক্ষকদের যে দাবিগুলি আদায় হয়েছে, তা আদায় হয়েছে একমাত্র শিক্ষক আন্দোলনের ফলশ্রুতিতে। এবং আমরা আদায় করেছি অনেকটা, কিছুটা দাবি পূরণ করেছি আপনার আলোচনার টেবিল থেকে। এখন আলোচনার টেবিলে যাওয়ার, আমি আবারও আপনাদেরকে পুনরুল্লেখ করছি যে আলোচনার টেবিলে যাওয়ার যোগ্যতা যদি না থাকে, তাহলে তো আপনাকে সরকার ডাকবে না, মূল্যায়নও করবে না। এখন আপনি নির্ধারণ করবেন কি হবে আপনার নেতা। আপনার নেতা যদি, আপনার মানুষ যদি হাসে শিক্ষকদের নেতৃত্ব শুনে, তো সেখানে তো আপনি কিভাবে আপনার দাবিগুলি পূরণ করবেন? এখন আপনাদের এপ্রিল মাসের বেতন ইনশাল্লাহ আজকে বা কালকে, এটা আপনারা আজকে হয়তো অনেকে পেয়েছেন শুনেছি, কালকের ভিতরে আমি আশা করি যে ম্যাক্সিমাম পেয়ে যাবেন। আর মে মাসের যে বেতনটি, মে মাসের বেতনটি নিয়েও আজকে আমরা কাজ করেছি, এবং আমাকে এইমাত্র এই যে একটু আগে, এটা আরম্ভ করার আগে আমাদের এই সাক্ষাৎকারটি, তখন জাকির সাহেব জানাইল যে মে মাসের বেতন ইনশাল্লাহ আমরা 1 বা 2 তারিখের মধ্যে পেয়ে যাব সবাই। তা আমরা আশা করি এটা আমরা মে মাসের বেতন আগামী 1-2 তারিখের মধ্যে আমরা পাবো, এবং উৎসব ভাতাটিও আমরা পেতে যাচ্ছি আংশিক। হয়তো সবাইকে দেওয়ারই আমরা চেষ্টা করছি, কোনো কারণে যদি না হয় সেটার জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি বিশ্বাস করি না আমরা পাবো এখনো, মানে আমরা না পাওয়া
বিশ্বাস করি না, আমি এখনো বিশ্বাসী কর্মচারী ভাইয়েরা পাবেন। কারণ আমরা যদি 25% পাই, কর্মচারী ভাইয়েরা যদি 25% না পায়, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। এবং সেখানে উৎসব বলতে কিছু থাকে না, কারণ এক ভাই পাবো আরেক ভাই পাবো না। সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আবারও বলছি, উপদেষ্টা মহোদয় গতকাল বলেছেন যে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপনাদের কর্মচারীদেরকে যাতে 75% দেওয়া যায়। তা আমি আবারও আপনার কোনো একটি প্রয়োজনে আবার আপনাদের সামনে আসবো 2 দিনের মধ্যে, যদি প্রয়োজন মনে করি। আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করলাম এবং আমার বক্তব্য শোনার জন্য যারা শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।